জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের, এনসিপি সতর্কবার্তা, সংঘাতের শঙ্কা। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো ইয়েই হয় না। এই কমে এবারে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। দেশে প্রতি বছর নিউমোনিয়ায় প্রাণ হারাচ্ছে 24,000 শিশু। ঝুঁকিতে বয়স্করাও। ধরন বদলানো এই কার্যকারিতা হারাচ্ছে পুরানো টিকা, আধুনিক প্রতিষেধক ব্যবহারের পরামর্শ। পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সরকার। প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় লবিং অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকারকে। মানি লন্ডারিং ঠেকাতে শক্ত পদক্ষেপের পরামর্শ। এবং খেজুরের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কর কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের। রমজানে সিন্ডিকেটের থাবায় পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের, প্রশাসনকে সজাগ থাকার তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি, আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি জামায়াত। অনড় থাকলে সংঘাত অনিবার্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো। নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি সনদের আদেশ ও সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। এটা তো এখন হয়ে দাঁড়ায় যাচ্ছিল যে ইয়াহিয়া খানের 70 সালের নির্বাচন একটা এলএফও দিয়েছিল। এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। এটা তো পাকিস্তান না, এটা তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই। ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সমমনা 8টি দল। সমাধান আলোচনার মাধ্যমে হইতে পারে, এই রাস্তা মুক্ত আছে। তবে আলোচনার নামে আবার টাইম ক্যাপনের সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচন আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না। এই জন্য আমরা রাজপথে আসি, জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করব। তবে গণভোট যখনই হোক নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। 2 বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। সনদের জন্য আমরা রাজপথে যেতে চাই না। গোল টেবিলে আলোচনাটা শেষ হয়েছে, এখন গোল টেবিলে শেষ করতে হবে। কিন্তু তা না করে যদি রাজপথে চলে যায় রাজনৈতিক দলগুলো, তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যেটা খুবই দুঃখজনক এবং খুব উদ্বেগজনক হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? হ্যাঁ, তাকে যদি ওই সিচুয়েশনে আপনি নিয়ে যান যে সে রিজাইন করে ফেলা, তখন তো সবার জন্য বিপদ। সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাভারে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে 2 অজ্ঞাত ব্যক্তি গাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বাসের ভেতরে পরিচ্ছন্নতার কাজ করছিলেন 2 শ্রমিক। তাদের চিৎকারে পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, মামুন হত্যার পরপরই ছায়া তদন্তে নামে ডিবি। সিসিটিভি ফুটেজ সহ প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে নিয়েই পরে ডিবির দল হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করলে 2টি পিস্তল উদ্ধার করা হয়। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোমবার সকালে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। গুলির ঘটনা সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন 2 ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছে। নিউমোনিয়া বিশ্বব্যাপী প্রতি বছর 8 লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়। দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে এই রোগ। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থাও নাজুক। দেশে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও। এদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মনির হোসাইনের রিপোর্টে। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেডে কঠিন সময় পার করছে কোমলমতিরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে। অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। জ্বর আসছিল, তো জ্বর থেকেই জ্বরটা ছাড়ে না, তারপরে আমরা ডাক্তারকে দেখাই আর কি। আর একটু জ্বর এলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। এই কমে এবারে পরে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে, তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মানে এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো ইয়েই হয় না। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28% হেরে যেতে হয় এই রোগের কাছে। আইসিডিডিআরবি এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। তাই আরও কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে নতুন প্রজন্মের পিসিভি টিকা নেওয়া জরুরি বলে জানান তারা। এই রোগ প্রতিরোধ করার জন্য শুরুতে কিন্তু যারা আমরা ভ্যাকসিনটা দিই শিশুকালের সময়, সেই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয়। অনেকে বয়স্কদের যারা আছে, তাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি। সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCV10টা আসলে আমাদের সেরো কনভার্সন হয়ে যাচ্ছে কিনা, আপগ্রেড যেমন PCV13 বা 23 এটা কি ইপিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এল্ডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ঠান্ডা জ্বরে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় দ্বিগুণ। এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেলে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমরা এখন দাঁড়িয়ে আছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডে দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু ঠান্ডা রোগীর সংখ্যাই বেশি, বিশেষ করে নিউমোনিয়া রোগীর সংখ্যাই দেখা যাচ্ছে এখানে বেশি। তবে এখানে যে রোগীদের কিন্তু নানা অভিযোগ রয়েছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু যে এই পটুয়াখালী মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে কিন্তু 40টি বেড রয়েছে। এই 40টি বেডের বিপরীতে কিন্তু আমরা এখানে যে আজকে দেখেছি 116 জন শিশু রোগী ভর্তি রয়েছে। আর এই 116 জন শিশু রোগী যে ভর্তি রয়েছে, একটি বেডে দেখা যাচ্ছে যে 2 জন থেকে 3 জন শিশু রোগীও রয়েছে। আর এই 2 জন 3 জন রোগী এই যে শিশুরা এই যে একটি বেডে রয়েছে, এতে কিন্তু দেখা যাচ্ছে যে রাতে ঘুমাতে গেলে বা দিনে চিকিৎসা নিতে কিন্তু পরিবার পরিজনের বা যারা ছোটদের মায়েদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। দেখা যাচ্ছে যে একটি রোগী একটি বেডে বা দুটো রোগী একটি বেডে থাকলে দেখা যাচ্ছে মায়েরা কিন্তু রাত্রে থাকতে পারে না, হয়তো বা তাদেরকে নিচে ফ্লোরিং করে থাকতে হয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে আমরা দেখাতে পারছি না যে বাইরে কিন্তু অনেক শিশু রোগী রয়েছে, তারা কিন্তু বাইরে মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এই বিষয়ে আসলে রোগীদের কিন্তু নানা অভিযোগ রয়েছে যে একটি বেডে তারা চিকিৎসা নিচ্ছে, মায়েরা নিতে পারছে না, চিকিৎসা সেবা কিছু সমস্যা রয়েছে। এই যে হঠাৎ করে যে পটুয়াখালী যে দিনে গরম পড়ছে, রাত্রে ঠান্ডা পড়ছে, এতে কিন্তু শিশুদের নিউমোনিয়া সহ জ্বর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে এখানকার স্থানীয় বা সাধারণ রোগীরা যারা আক্রান্ত হচ্ছে। এই যে শুধু শিশুরাই না, পটুয়াখালী মেডিকেল কলেজে শিশু ছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরে বা বিভিন্ন ডায়রিয়ায় বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। কিন্তু এখানকার অনেক রোগী ভর্তিও রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটা বিষয় বলে রাখি যে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই নভেম্বরের এই যে আজকে 12 তারিখে 12 দিনের ভিতর কিন্তু একজন রোগী কিন্তু এখন পর্যন্ত মারা গেছে এই হসপিটালে। আর এই যে এ বিষয়ে আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, তিনি তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টা জানিয়েছে তা তাদের 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে একটা চালু প্রক্রিয়াধীন রয়েছে। সেটি সচল হলে হয়তো এই শিশু ওয়ার্ডে যে সমস্যা আছে সেটি আর থাকবে না। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবহাওয়া পরিবর্তনের কারণে যে সমস্যা সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালের ইনডোর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত আউটডোর, এতে চরম ভোগান্তিতে রোগীরা। এদিকে 5 একর আয়তনের হাসপাতালটির 4 একরের বেশি এলাকা ঘন জঙ্গল। সেখানে মাদক সেবীদের আড্ডার পাশাপাশি চলে অসামাজিক কর্মকাণ্ড। নেই চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারীও। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। দিন দুপুরে হাসপাতাল চত্বরে অবাধে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। বিভিন্ন মাদক সেবনের পর মাদক সেবীদের ফেলে রাখা বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। বগুড়া শহরের হারিপাড়া এলাকায় অবস্থিত বক্ষব্যাধি ক্লিনিক। 5 কিলোমিটার দূরে বক্ষব্যাধি হাসপাতাল। ক্লিনিকের আউটডোরে রোগ পরীক্ষা নিরীক্ষার পর ভর্তির প্রয়োজন হলে তাকে পাঠানো হয় হাসপাতালে। এদিকে 5 একর আয়তনের হাসপাতালটি 4 একরের বেশি এলাকা ঘন জঙ্গল। সেখানে মাদক সেবীদের আড্ডার পাশাপাশি চলে অসামাজিক কর্মকাণ্ড। এছাড়া হাসপাতালটিতে নেই কোনো নিরাপত্তা প্রহরী সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীও। জনবল সংকট মেন, জঙ্গল তো আছেই, তো জনবলটা থাকলে হয়তো আমাদের এই ধরনের সমস্যা একটু কম হতো। উঠতে বয়স ছেলে মেয়ে, নেশাখোর, গাঁজাখোর। রোগীদের চিকিৎসা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। দুই জায়গায় এটা একটা সমস্যা যে পেশেন্ট অনেক ইনভেস্টিগেশন করার জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য ওখানে যেতে হয়। আমাদের কিন্তু এই যে নিরাপত্তা কর্মী নেই, দেখা যায় যে কেউ এসে ঢুকতে পারে যে কোনো সময়। এক জায়গায় হলে ভালো সুবিধা ছিল, রুগীরা কাছাকাছি হতো, এখান থেকে ডায়াগনোসিস হতো, ওখানে ভর্তি থাকতো, ভর্তি রুগী এসে এখানে পরীক্ষা করতো, সুবিধা তো অবশ্যই কাছাকাছি থাকে। আমি তো এখানে প্রায় 17-18 বছর থেকে খালি শুনি, কিন্তু কোনো কাজ তো হয় না। বক্ষব্যাধি হাসপাতালের ইনডোর ও আউটডোর 2 এলাকায় হওয়ায় চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এখন কি করবেন, এখন বাধ্য হয়ে যাওয়া লাগে। প্রথম ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি যে ওখানে ডাক্তার দেখে না। তারপরে এখানে এলাম, আসলে দেখি যে এখানে ডাক্তার দেখতেছে, কিন্তু এইখানে রাস্তা যাওয়া আসে আপ ডাউন করা এটা একসাথে যখন দুইটা থাকবে মানুষ এত হয়রানিরও শিকার হবে না। যেহেতু দেখলাম যে অনেক বড় স্পেস আছে, যে ওখানে বিল্ডিং করে বা
ওরকম সিস্টেম করার সুযোগ আছে, জায়গা যেহেতু আছে, দুইটা পাশাপাশি হলে মানুষের ভোগান্তিটা কম হয় আর কি। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সিভিল সার্জনকে, আর জেলা প্রশাসক দিলেন গতানুগতিক আশ্বাস। এই বক্ষব্যাধি হাসপাতালটা আসলে এখন একেবারে অবহেলায় পড়ে আছে। এটার মধ্যে দীর্ঘদিন ধরে এটার ইমপ্রুভমেন্টের কোনো কাজ হয়নি। তো আশা করি এটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার এসে এই বক্ষব্যাধি হাসপাতালটার দিকে নজর দিবেন। বগুড়ায় 1960 সালে বক্ষব্যাধি হাসপাতাল ও 1962 সালে বক্ষব্যাধি ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময় আরো থাকছে। রাজশাহীতে প্রকাশ্যে চাঁদাবাজি, টেবিল পেতে যানবাহন থেকে তোলা হচ্ছে অর্থ, দিনে 2 লাখ টাকা যাচ্ছে মালিক শ্রমিক নেতার পকেটে, ক্ষুব্ধ চালক, ব্যবস্থা নেয়ার আশ্বাস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা তুলে নেওয়া ইস্যুতে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা এক বিবৃতিতে মির্জা ফখরুল তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ঠাকুরগাঁওয়ে দেয়া তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মির্জা ফখরুল বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। ফখরুল বলেন, আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব। দলীয়ভাবে বিবৃতি দেওয়ার পর আবার সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টেও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব। বলেছেন, তিনি নিজে সহ লাখ লাখ কর্মী মিথ্যা মামলার ভুক্তভোগী। মিথ্যা মামলায় অনেকের জীবন শেষ হয়ে গেছে, তাই তিনি মিথ্যা মামলার বিপক্ষে। হাসিনা ও তার মাফিয়াদের বিচারের পাশাপাশি কোনো নিরপরাধ মানুষকে যাতে হয়রানি করা না হয় সে আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল তার বিবৃতিতে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এসব তথ্য জানান তিনি। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে অর্থ পাচার বন্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ 16 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি। তো এই প্রক্রিয়াটা আমাদের আরও ভালোভাবে রপ্ত করতে হবে। আমাদের যে ইন্টার মিনিস্ট্রিয়াল এজেন্সিগুলো আছে, তাদের যে কর্মদক্ষতা, তাদের যে ইন্টারঅ্যাকশনগুলো, সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। তবে নতুন করে অর্থ পাচার বন্ধে সরকারকে আন্তরিক হতে হবে বলছেন অর্থনীতিবিদরা। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে, বিদেশেও সেরকমই সময় লাগে। এটা 3, 4, 5 বছর লাগে সাধারণত। কাজে এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে পলিটিক্যাল স্পেসের মধ্যে তো সম্ভব নয়। কাজে এটা আমরা যতখানি সম্ভব এটাকে আগিয়ে দিবে সরকার। বাংলাদেশ থেকে উদ্ধার করার চিন্তা না করি, এখন যাতে বাইরে না যায় সেটার জন্য আমি চেষ্টা করব। কিন্তু আমি এখন কি যাচ্ছে না বাইরে? প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সব কিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা
একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সরবরাহ ও চাহিদার কথা মাথায় রেখে খেজুরের আমদানির ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে শুল্ক সুবিধা দিলেই হবে না, ভোক্তার স্বার্থে বাজার সিন্ডিকেট ভাঙার তাগিদ অর্থনীতিবিদদের। অন্তরা সেনের রিপোর্ট। বছর জুড়েই দরকারি খেজুরের চাহিদা বাড়ে রমজানে, আর সেই বাড়তি যোগান নিশ্চিতে মাস তিনেক আগে থেকেই শুরু হয় আমদানিকারকদের তোড়জোড়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন ও ইম্পোর্টার্সের তথ্য, রমজানে দেশের চাহিদা থাকে প্রায় ৮০,০০০ মেট্রিক টন খেজুরের। এবার পণ্যের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ একদিকে যেমন রয়েছে উচ্চ শুল্ক কর, অন্যদিকে রয়েছে সময় মতো ঋণপত্র খোলার চাপ। রমজানে খেজুরের চাহিদাটা আপনার 10 গুণ বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য আমাদের আমদানিটা একটু স্বচ্ছ থাকুক। রমজান মাস উপলক্ষে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ট্যাক্সটা কমায়, তারপরে আদার্স যেই কস্টিংগুলো আছে এগুলো যদি কমিয়ে দেয়, তাহলে অবশ্যই রমজান মাসে এবার দামটা কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আশা করতেছে আমরা থাকবে। বর্তমানে খেজুরের দাম একটু বাড়তি দিকে কমবো কিনা এটা আমরা আসলে জানি না। এ অবস্থায় ভোক্তা বাজার বিবেচনায় খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মোট ৫৭.২% শুল্ক করের মধ্যে আগামী ৩১শে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক ২৫ থেকে ১৫, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩% সম্পূর্ণ প্রত্যাহার ও উৎসে কর ১০ থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে ঘিরে খেজুর নিয়ে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, এজন্য এখন থেকেই কাজ করতে হবে প্রশাসনকে। যে সিন্ডিকেশনটা হয় বা রোজার আগে যে সিন্ডিকেশনটা হয় সেটা ভাঙাটা খুব জরুরি। কিন্তু এইবার একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই সময়টাতে কিন্তু মানে রোজার আগে নির্বাচন হবে, এবং নির্বাচনের ডামাডোলে দেখা যায় যে সিন্ডিকেট আবার শক্তিশালী উঠছে, মাথাচড়া দিয়ে উঠছে। যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, তো তারা যেন একটা বড় পরিকল্পনা তৈরি করে, যাতে করে এই রমজানের সময়ে এই মানে খেজুরকে কেন্দ্র করে বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি না হয়। তার পরিকল্পনাটা এখনই করতে হবে। শুধু খেজুর নয়, অন্য ফলমূলের বাজারও যেন আসছে রমজানে স্বাভাবিক থাকে, সেই পরিকল্পনা সাজানোর তাগিদ বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৩ দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে। মঙ্গলবার রাত 10:30টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল রোববার অফিস থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, চাকরির পরীক্ষা দিতে এসেছেন বলে পরিচয় দেন তিনি এবং আগাম ভাড়াও পরিশোধ করেন। উদ্ধারের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। রাজশাহীতে বিভিন্ন যানবাহন থেকে সংগঠনের নামে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। কোনো রসিদ না দিয়ে আদায় করা হচ্ছে বেশিরভাগ চাঁদা। এসব টাকার কোনো হিসাব না থাকায় অধিকাংশই যাচ্ছে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের পকেটে। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বানেশ্বর মোড়ে পুলিশের ট্রাফিক বক্সের সামনে প্রকাশ্যে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে 10 থেকে 20 টাকা করে চাঁদা আদায় করছে একটি চক্র। এছাড়া তানোর চান্দুরিয়া বাজারে রীতিমতো চেয়ার টেবিল পেতে বসে বাস প্রতি 30 টাকা করে আদায় করা হচ্ছে চাঁদা। মুঠোফোনে ধারণকৃত ফুটেজে উঠে এসেছে এসব চিত্র। আর পুলিশ সুপার অফিসের সামনে হিউম্যান হলার গাড়ির স্ট্যান্ড, সেখানে প্রতিদিন অর্ধশত গাড়ি থেকে মালিক সমিতির নামে 100 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আর কোর্ট থেকে বানেশ্বর পর্যন্ত 4টি পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে আরও 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাস, ব্যাটারি চালিত অটোরিকশা, হিউম্যান হলার ও সিএনজি থেকে অন্তত 20টি পয়েন্টে চাঁদা আদায় করছে চক্রটি।
এতে ক্ষুব্ধ বিভিন্ন যানবাহন চালকরা। মালিক সমিতি দিতে হয়, শ্রমিক ইউনিয়ন দিতে হয়, এগুলো দিতে হয়। কোথায় 50 টাকা, কোথায় 200 টাকা, কোথায় 300 টাকা, টোটাল খরচ এরকম আছে 3,500-4 হাজার টাকার মতো আসে রংপুর আপ ডাউনে। 10 টাকা 20 টাকা নেয় গাড়ি প্রতি। মাছ চালায় কিন্তু এদের কোনো নিয়ন্ত্রণ, এরা ভাগ করে খেয়ে নেয় 3 জনা। আমার টাকা, আমি গাড়ি চালাচ্ছি, কোন চাঁদা আরেকজনের দিতে হচ্ছে। এদিকে টাকা নেয়ার কথা স্বীকার করে নানা যুক্তি দেন চাঁদা আদায়কারীরা। আর বাস মালিক সমিতির দায়িত্বশীল নেতা বলেন, সংগঠনের পেছনে ব্যয় হয় চাঁদার টাকা। যদিও কোন খাতে কত টাকা ব্যয় হয় তার কোনো হিসাব দিতে পারেননি তিনি। গাড়ি প্রতি আমাদের 30 টাকা কমিশন, এটা হলো মালিক সমিতির লোক। আমরা 100 টাকা আমাদের একটা স্লিপ কাটা হয়, এই অফিসারি ফান্ডে টাকাটা থাকে, অফিস পরিচালনার ক্ষেত্রে ব্যয় হয়। আগে ঢাকাগঞ্জ থেকে 650 টাকা নেওয়া হতো, আমি এখন মাত্র 30 টাকা নিই। 30 টাকা নিয়ে মাস্টাররাই ধরেন নিয়ে নেয়, আমার অফিসে হয়তো 10-20 টাকা জমা। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনটা বাসের নিজস্ব টোল, কোনটা চাঁদাবাজি, কোনটা অন্য কিছু, এটা চিহ্নিত করা একটু কষ্টকর। আমরা চাঁদাবাজির মামলা নিচ্ছি, সুনির্দিষ্ট তথ্য থাকে আমরা অবশ্যই মামলা নেব, সেই জায়গায় আমরা সিকিউর করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি অবস্থার উন্নতি হবে। যদি চাঁদাবাজি বেড়ে যায় আমাদের অভিযানের সঙ্গত কারণেই বেড়ে যাবে। তবে আমাদের জন্য ভালো হয় যদি এটা ট্যাঞ্জেবল হয়, মানে দৃশ্যমান হলে, কগনিজেবল হলে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। জেলায় প্রতিদিন 800 বাস, 500 সিএনজি অটোরিকশা, 1,500 ব্যাটারি চালিত অটোরিকশা ও হিউম্যান হলার থেকে প্রতিদিন গড়ে 2 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। গত 1 বছরে 25 জন চাঁদাবাজকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে নওগাঁর গ্রাহকরা। বিদ্যুৎ বিল সাশ্রয়ী ও নিরাপদ হবে এমন আশ্বাসে স্থাপন করা প্রিপেইড মিটার এখন গ্রাহকদের গলার কাটা। সার্ভিস চার্জ সহ বিভিন্ন কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা কেটে নেয়ার অভিযোগ গ্রাহকদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার দাবি তাদের। তবে প্রকল্প পরিচালক বলছেন, গ্রাহকের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 3 মাস আগে নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকার ঘরে ঘরে স্থাপন করা হয় প্রিপেড মিটার। প্রথম দিকে এসব মিটারে একটি ব্যালেন্স দেওয়া হয় গ্রাহকদের। কার্ড পদ্ধতিতে টাকা তোলার পর সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাত দেখিয়ে 1,400 থেকে 450 টাকা আগে কেটে রাখছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, প্রিপেড মিটার লাগানোর পর একদিকে দ্বিগুণ বিল, অন্যদিকে মিটার লক সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। আগে 300, 400, 500 টাকা বিল আসছে, আর এখন টাকা তুললে 15 দিনে মাথাতে 800, 1000 টাকা তুলি থাকে না, চলে যায়। এই মিটার লাগা আমাকে খুব অসুবিধা হচ্ছে, খুব অশান্তিতে আছি। গত মাসের 3 তারিখে আমি 20,000 টাকা মিটার লোড দিছিলাম মিলের, সেখানে আমি মাত্র টাকা পাইছি 8,000 কয়েক টাকা। 500 যদি আমরা তুলি দেখা যায় 320, 30 এরকম টাকা থাকে। মানে এমনভাবে এই টাকাগুলো কাটাতে আমরা কিছু বুঝতে পারি না, কেমন করে টাকা তুলে কেমনি করে টাকা কাটা না যায় আমরা বুঝতে পারি না। বারবার করে নিষেধ করছি যে আমরা এই মিটার বদলাম না, তবু মিটার বদলাচ্ছে ওরা। কোনো প্রকার নোটিশ ছাড়াই প্রিপেড মিটার লাগানোর এই প্রক্রিয়াকে অস্বচ্ছ দাবি করে আসছে নওগাঁ বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি। ত্রুটিপূর্ণ প্রিপেড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও সহ চলছে সভা সমাবেশ। আমার মিটার আমি লাগাবো, আমার টাকা দিয়ে আমি কেন বিল দিব, কেন সার্ভিস চার্জ দিব, কেন আমরা তারা তো বিল নিচ্ছে, আমরা কেন মিটার ভাড়া দিব? ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে প্রিপেড মিটার যুগোপযোগী করার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, এটা দিয়ে আপত্তি থাকতে পারে গ্রাহকের। এটা হয়তো এই চার্জ দিয়ে যদি সুনির্দিষ্ট হবে, এই চার্জ দুটা দিয়ে যদি আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগত করলে তারা তো এগুলো তো পুনর্বিবেচনা করতেও পারে। এটা তো ডে টু ডে, টাইম টু টাইম চেঞ্জ হতেই পারে। চলতি বছর নওগাঁ সদর উপজেলায় বাসাবাড়ি মিল কারখানায় 12,000 প্রিপেড মিটার স্থাপন করেছে নেসকো। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর তথ্য বলছে, জেলায় তাদের গ্রাহক রয়েছে 75,000। এসব গ্রাহকের মাঝেই সরবরাহ করা হচ্ছে এই প্রিপেড মিটার। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির কোনো বিকল্প নেই, কিন্তু সেই প্রযুক্তি জনবান্ধব এবং কল্যাণকর করা হোক, এমন দাবি ভুক্তভোগীদের। নওগাঁ লস্করপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নাটোরের গ্রামীণ সড়ক এবং বিভিন্ন মোড় ও প্রতিষ্ঠান এলাকায় রাতে আলোকিত করতে 3,500 সৌর বিদ্যুতের বাতি স্থাপন করা হয়।
কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ইউপি চেয়ারম্যানদের দাবি, তাদের অজান্তেই এসব বাতি স্থাপন করেছেন উপজেলা পরিষদের প্রকল্প কর্মকর্তারা। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। গ্রামীণ সড়কের পাশে স্থাপিত সৌরবিদ্যুতের বাতিগুলো রাতের বেলায় কোনোটা টিমটিম করে জ্বলছে, কোনোটা অকেজো, আর কিছু বাতি ঠিকভাবে জ্বলছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নাটোরের 52টি ইউনিয়নে গ্রামীণ সড়ক এবং বিভিন্ন মোড় ও প্রতিষ্ঠান এলাকায় রাতে আলোকিত করতে ৩,৫০০ সৌর বিদ্যুতের বাতি স্থাপন করা হয়, কিন্তু বাতিগুলো বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর অভিযোগ, কোনোটি 6 মাস ও 1 বছর পর থেকে জ্বলছে না। অন্ধকারে পথে যাইতে লাগলে, হাঁটতে লাগলে সমস্যা হয়, তারপরে আপনার অন্ধকারের মধ্যে চুরি ডাকাতি হয়। রাতের বেলা অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ পাশে দাঁড়া আছে কিনা দেখতে পায় না, ভয় ভয় ভাব লাগে। ইউপি চেয়ারম্যানের দাবি, বাতিগুলো স্থাপনের সময় সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অবহিত করা হয়নি। এগুলো মেরামত করতে উপজেলা প্রকল্প কর্মকর্তাদের বলেও কোনো প্রতিকার মেলেনি। প্রথম থেকে যখন বলেছি যেগুলো একটু ঠিক করে দেন, ঠিকাদারে যখন এরকম তখন শোনা যায় কইতে ঠিকাদারের মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিকাদারের কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ৮০,০০০ টাকা জিনিস যদি 6 মাস না যায়, 1 বছর না যায়, তাহলে সরকারের এটা জনগণের টাকা, এটা অপচয় হয়েছে বলে আমি মনে করি। বেশিরভাগ সৌরবিদ্যুতের বাতি রক্ষণাবেক্ষণের মেয়াদ পার হয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এগুলো মেরামতের জন্য অধিদপ্তরকে অবহিত করা হবে। ওয়ারেন্টি টাইম 3 বছর পার হয়ে গেছে। ম্যাক্সিমাম আসলে রোড লাইটগুলো এখন অকেজ অবস্থায় আছে। বেশি টাকা লাগবে না, হয়তো অল্প টাকার মধ্যে আমরা এটা মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকার সাউদার্ন রিনিউয়েবল এনার্জি লিমিটেড ও আভা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত সৌরবিদ্যুতের বাতিগুলো স্থাপন করে। প্রতিটিতে ব্যয় হয় 41,000 টাকা করে। সময় সংবাদ, নাটোর। চাঁপাইনবাবগঞ্জে অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে পাগলা নদীর মুখে নলবোনা খালে নির্মিত সেতু। এতে চরম ভোগান্তিতে শিবগঞ্জের 3 ইউনিয়নের অর্ধলক্ষাধিক বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভেঙে পড়েছে সেতুটি। তবে পরীক্ষা নিরীক্ষার পর পুনর্নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2015-16 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলবোনা খালের ওপর নির্মাণ করা হয় সেতু, যা দিয়ে শ্যামপুর, বিনোদপুর ও শাহবাজপুর ইউনিয়নের মানুষ চলাচল করত। কিন্তু গত 1 নভেম্বর হঠাৎই এক রাতের বৃষ্টিতে ধসে পড়ে সেতুটি। এতে আশপাশের এলাকার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সেতু ভেঙে পড়ায় এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না কোনো যানবাহন। বিকল্প পথ ব্যবহার করার কারণে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কৃষিপণ্য পরিবহন করতেও বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়ম হওয়ায় সেতু নির্মাণের কয়েক বছর পরই ভেঙে পড়েছে। বর্ষা হলো রাতে, আর সকালে 10টার পর লাগলো কাটতে গেলে ভুঁসড়ে হলো। গাফলতি আছে, তা যার ধরনের ব্রিজটা এরকম বসে গেল। রডের যে কাজ দেখলাম ওখানে ভাঙা আছে, ওই জালিটা কিন্তু ডবল জালি থাকার কথা ছিল, জালিটা কিন্তু একটাই দেওয়া আছে। তাতে সিমেন্ট বা রড দিয়া করেও ভেঙে চলে গেল পাথর দিয়ে। তাহলে কি দুর্নীতি করে কাজ করেছে। এত বড় বড় বর্ষা ব্রিজ ভাঙেনি, তাহলে আজ ভেঙে গেলো। ভালো হলে ভাঙবে কেন? ভালো হয়নি, সে ভেঙে গেলো। 3-4 ইউনিয়নের লোকে এখানে যাতায়াত করে, ভেঙে যাওয়ার কারণে এখানে যাতায়াত করতে পারছি না, অসুবিধা হয়েছে যাতায়াত করার জন্য। মানুষের জনজীবন একেবারে ব্যাহত হয়ে গেছে, মানুষ খুব দুর্ভোগ পায়। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন প্রকল্প কর্মকর্তা, আর পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। স্ট্রাকচারটা ঠিক আছে, বাট ওই নিচে স্কারিং হয়ে মাটি সরে যাওয়ার কারণে জিনিসটা বসে গেছে আর কি। উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাটি ভরাট করে আপাতত বৃষ্টি যান চলাচল, জনগণের চলাচলের উপযোগী করার ব্যবস্থা করছি। পাশাপাশি আমরা কারিগরি প্রতিবেদন পেলে বৃষ্টি মেরামতযোগ্য কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে চাই। তারপরে আমরা মেরামত অথবা মেরামতযোগ্য না হলে হয়তো নতুন ব্রিজের আমাদের প্রয়োজন হতে পারে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল 32,53,000 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সময় মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া থাকায় রাজশাহীতে চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। আর কম খরচে বেশি ফলন হওয়ায় খুশি কৃষক। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রিপোর্ট করেছেন আলতাফ হোসাইন। গানের তালে চলছে কাস্তে, বাতাসে ভেসে আসছে নতুন ধানের ঘ্রাণ। মাঠ ভরা সোনালী ধান এখন ঘরে তোলার ব্যস্ততা। কৃষকের মুখে অমলিন হাসি, আশার আলো জ্বেলেছে রোপা আমনের বাম্পার ফলন।
রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা সহ বিভিন্ন উপজেলায় চলছে আমন ধান কাটার উৎসব। কৃষকরা বলছেন সময়মতো বৃষ্টি হওয়ায় ধানের ফলন হয়েছে ভালো, সেচ খরচও ছিল তুলনামূলক কম, ফলে এবার বেশি লাভের আশায় তারা। খুব সুন্দর ধান হয়েছে, খরচ অল্প খরচে ধান হয়ে গেল, ফলন ভালো, পানি ছাকা লাগেনি, সার বিষের কোনো সমস্যা নাই। আগের বছর ধান হয়েছিল 15 থেকে 16 মণ, এবারকার বোঝা যাচ্ছে যে সবচাইতে ভালো হবে, 25 মণ করে ধান আমাদের হবে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ধানের জমি। 15 দিন পর আমরা ধানগুলো কাটতাম, তো এগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, এখন আর কিছু আমার কি করার নাই। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৃষ্টিতে সামান্য ক্ষতি হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় কোনো প্রভাব ফেলবে না। যে জমিতে আমন করার সুযোগ ছিল সেই জমিতে কিন্তু আর আমন করা যায় না, যদিও আমাদের আবাদ কম হয়েছে একটু, তবে লক্ষ্যমাত্রা টার্গেট যেটা আছে সেটা অর্জন হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৮৩,৫৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,১৭,৪৯০ মেট্রিক টন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে আগ্রহী ইরান, তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না দেশটি। আবুধাবির এক কূটনৈতিক ফোরামে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছ থেকে আসছে পরস্পর বিরোধী বার্তা। গেল জুন মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা। ওই হামলায় নিহত হন দেশটির কয়েকজন সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়েছে। হামলার 2 দিন পর ওমানের মধ্যস্থতায় শুরু হওয়ার কথা ছিল 6ষ্ঠ দফা ইরান মার্কিন পরোক্ষ আলোচনা, কিন্তু সহিংসতার পর সেটিও বাতিল হয়ে যায়। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আক্রমণ করে আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দেয়। এটা নিছক ভণ্ডামি। তবে এবার দীর্ঘ বৈরিতার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইরান। আবুধাবির 12তম স্ট্র্যাটেজিক ডিবেটে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও দেশীয় প্রযুক্তি নির্ভর। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয় বলেও জানান তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে, আর এতে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠেছে। খতিবজাদে স্পষ্ট করে জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না। মানবাধিকার ইস্যুতেও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন বিতর্কের মুখে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র 54 জন ইরানি নাগরিককে জোর করে তেহরানে পাঠিয়েছে, যাদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান, জাতিগত সংখ্যালঘু ও সরকার বিরোধী কর্মীও ছিলেন। তেহরান জানিয়েছে আরও 400 ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রে বহিষ্কারের অপেক্ষায় আছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের, এনসিপি সতর্কবার্তা সংঘাতের শঙ্কা। ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো ইয়েই হয় না। এই কমে এবারে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। দেশে প্রতি বছর নিউমোনিয়ায় প্রাণ হারাচ্ছে 24,000 শিশু। ঝুঁকিতে বয়স্করাও, ধরন বদলানো এই কার্যকারিতা হারাচ্ছে পুরনো টিকা, আধুনিক প্রতিষেধক ব্যবহারের পরামর্শ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।